পৃথিবীর যে কোনো এক প্রান্ত থেকে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমার দেশের হর্তাকর্তা, রাজনীতিবিদ, নীতি নির্ধারক, বুদ্ধিজীবী এবং অন্যান্য হরিদাস পালদের কাছে কয়েকটি সাধারণ জিজ্ঞাসা, এটাকে আপনারা প্রশ্নও ধরে নিতে পারেন। প্রশ্ন ধরে নিলে আবার আপনারা অনেকেই বেয়াদবি মনে করেন, তাই আপনাদের সাথে বেয়াদবি, আপনাদের আসলে কোনো বিষয়ে জিজ্ঞাসা করে বিরক্ত করতে চাই না। যেহেতু আমি জন্মানোর সময় আপনাদের অনুমতি নিয়ে এই বাংলাদেশে জন্মাই নাই, তাই আমি কি বলবো, আমি আমার দেশকে নিয়ে কীভাবে ভাববো, কতটুকু ভাববো, এই দেশের দুঃখ দুর্দশা আনন্দ বেদনায় কতটুকু আমার অংশগ্রহণ থাকবে, তা নিয়ে আপনাদের ইচ্ছা অনিচ্ছার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যাই হোক, আমি প্রশ্নে চলে যাই। আমাদের এই যে জুলাইয়ের আন্দোলন, এই আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতন হলো। আমরা দেখলাম এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস এসে বললেন এইভাবে যে আমি আসলে ক্ষমতা চাই না, যেহেতু ছাত্ররা এত চাইছে তাই আমি দায়িত্ব নিচ্ছি। এবং সেই দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে তিনি বেশ কয়েকদিন দেরি করলেন। তারপরে বাংলাদেশে এসেই দেখলাম এয়ারপোর্টে কান্নাকাটি করলেন তিনি, যথারীতি যে অভিনয় তিনি তাঁর নোবেল গ্রহণের সময় করেছিলেন, অর্থাৎ গ্রামীণ ব্যাংক এবং ডক্টর মোহাম্মদ ইউনূস একত্রিতভাবে যে নোবেল পেয়েছেন সেটা গ্রহণের সময় একজন হতদরিদ্র নারীকে নিয়ে যাওয়া হলো এবং পশ্চিমাদের বোঝানো হলো যে দেখো আমরা কতটা মানবিক, কতটা চমৎকারভাবে আমরা গরিবদের কথা ভাবি। এবং সেখানে যখন তাকে প্রশ্ন করা হলো তার গ্রামীণ ব্যাংক নিয়ে আগে বা পরে, যে এই গ্রামীণ ব্যাংক থেকে লোন নিয়ে তো অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তখন তিনি বলেছেন না, ইসরায়েলের মতো রেশিও দেখো, আমরা ইসরায়েল যেমন বলে যুদ্ধের ক্ষেত্রে আমরা সাধারণ মানুষদের জীবন মান বা তাদের বেঁচে থাকা নিশ্চয়তা করার জন্য আমরা সর্বোচ্চটুকু চেষ্টা করছি এবং হতাহতের ঘটনা, ক্যাজুয়ালিটি খুব কম আমরা রাখছি। তেমনিভাবে গ্রামীণ ব্যাংক বললো যে হ্যাঁ ঠিক আছে, গ্রামীণ ব্যাংক থেকে লোন নিয়ে কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, 5 লক্ষ মানুষ লোন নিয়েছেন, তার মধ্যে 500 মানুষ ক্ষতিগ্রস্ত হতেই পারেন, সুতরাং আমরা অন্য যে কোনো ব্যাংক ব্যবস্থা বা ক্ষুদ্র ঋণ প্রকল্পের সাথে যুক্ত এনজিওর চেয়ে আমরা বেস্ট। আচ্ছা ঠিক আছে, পশ্চিমারা তার এই ভণ্ডামি হয়তো ধরতে পারেনি, কিন্তু বাংলাদেশের নাগরিক যারা রয়েছেন, আমরা বাংলাদেশি যারা রয়েছি, তারা এরকম বাটপার, চাপাবাজ এবং নাটক করা ব্যক্তিদের তো ভালো করেই চিনি। আমরা দেখেছি শেখ হাসিনা যখন কান্নাকাটি করেছেন জুলাইয়ের বিপ্লবকে কেন্দ্র করে, স্বজন হারানোর ব্যথা তিনিও বোঝেন, এবং সেটাকে কেন্দ্র করে ছাত্ররা কি বলেছিল যে নাটক কম করো প্রিয়। আমরা ইউনূসকেও একইভাবে নাটক করতে দেখলাম। শহীদ আবু সাঈদ, আমার এই দেশের ছাত্ররা স্বাধীনতা এনে দিয়েছে, আমি কীভাবে না নিয়ে পারি করলেন। কিন্তু মোহাম্মদ ইউনূসকে কেউ বললেন না যে মোহাম্মদ ইউনূস তুমি নাটক কম করো প্রিয়। কারণ আমরা কি একচোখা নই? ছাত্ররা আহত হয়েছেন, নিহত হয়েছেন, এটা কেউই অস্বীকার করছে না, সবাই এই বিষয়ে সমব্যথী। কিন্তু পুলিশের যে সদস্যদেরকে নির্মমভাবে, নৃশংসভাবে আপনারা হত্যা করলেন, হে মহান বিপ্লবী ছাত্ররা, হে মহান শ্রমিক, বিএনপি, জামাত, শিবির, হিজবুত তাহরির সহ অন্যান্য বিপ্লবীরা, এই বিষয়ে সবার মুখ কেন বন্ধ? বুদ্ধিজীবী এবং অন্যান্য হরিদাস পাল, আপনাদের মুখ বন্ধ কেন? ও আচ্ছা, এই বিষয়ে কথা বললে আওয়ামী লীগ রাজনৈতিক বেনিফিট পেয়ে যাবে। বাহ আপনাদের চেতনা, বাহ আপনাদের বিবেক, বাহ আপনাদের বোধ। পুলিশ সদস্যদের আপনারা কোনো প্রাণীর পর্যায়ে তো ফেলেন না, ফেলেন কি? এই যে এত এত, মানে এটা শত হাজার, কতটা বলবো, আপনারা তো কোনো সমীক্ষাই করেন নাই। কিন্তু আমরা দেখেছি ফুট ওভার ব্রিজে পুলিশের লাশ ঝুলে আছে, আমরা দেখেছি সেই লাশগুলো, আমরা দেখেছি বিভৎস ভিডিও যেখানে বহু পুলিশ সদস্যদেরকে নির্মমভাবে মেরে তাদের শরীরের অবয়ব বদলে দেওয়া হয়েছে। আজ পর্যন্ত তাদের বিষয়ে কেউ কথা বলেছেন? আমি তো শুনতে পাইনি। হ্যাঁ, হরিদাস পাল, বহু বুদ্ধিজীবী, বহু বাকপটু ব্যক্তিরা রয়েছেন, তাদেরকে নিশ্চয়ই আমরা কথা বলতে শুনেছি ব্যক্তিগত পর্যায়ে, কারোর বেডরুমে, কারোর বাথরুমে। কিন্তু সংবাদ মাধ্যম বা সামাজিক যোগাযোগের মাধ্যমে আমি এমন কোনো ভিডিও দেখতে পাইনি যেখানে আমাদের দেশের বুদ্ধিজীবী, আমাদের দেশের নীতি নির্ধারক, আমাদের দেশের অন্যান্য হরিদাস পালদের কোনো ভূমিকা রাখতে। পুলিশ সদস্যরা তারা তাদের উপরে যে নির্দেশ দেওয়া হয় সেটা মেনে চলতে বাধ্য। আমরা এই তো কয়েকদিন আগেই দেখলাম শ্রমিকদের বেতন পাওয়াকে কেন্দ্র করে যে আন্দোলন তাদের পক্ষ থেকে, তাদের ন্যায্য দাবি, 3 মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। তারা যখন রাস্তায় নামলেন, এই ইউনূস সরকারের কতিপয় হরিদাস পালেরাই তো নির্দেশ দিয়েছেন যে এদেরকে গুলি করো, পেটাও। পুলিশ বাহিনী তাদেরকে গুলি করলেন, পেটালেন এবং সেখানে একজন মারাও গেলেন।
তো এই ব্যক্তিদের উপরে নির্যাতন নিপীড়ন, অর্থাৎ আমাদের শ্রমিক ভাই বোনদের উপরে নির্যাতন নিপীড়ন চালানোর নির্দেশ কারা দিয়েছে? ইউনূস সরকার। আওয়ামী লীগ আমলের দিকে যদি তাকাই, বিভিন্ন সময়ে রাজনৈতিক ভিন্ন মতাদর্শের ব্যক্তিদের দমন পীড়নের ক্ষেত্রে পুলিশকে আওয়ামী লীগ বেশ ভালোভাবেই ব্যবহার করেছে। এমনকি এই ছাত্রদের দমন করার ক্ষেত্রে পুলিশকে নির্দেশ দিয়েছে। কারা দিয়েছে? পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কারা নির্দেশ দিয়েছে? ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তারা তো নির্দেশদাতা। শেখ হাসিনা নির্দেশদাতা। শেখ হাসিনা চলে গেলেন, বুঝলাম তিনি তাকে পালিয়ে গেছেন, অনেক ন্যারেশন আনা হয়েছে, অনেক ন্যারেটিভই দাঁড় করানো হয়েছে। তাহলে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ, এরা চলে গেলেন কিভাবে? বিশেষ চ্যাটার্ড ফ্লাইটে 2টো ফ্লাইট গেল, তারা জামাইরা ধরে চলে গেলেন। তারা কিভাবে গেলেন? হে বিপ্লবীগণ, তারা কিভাবে গেলেন? যারা এই পুলিশদের নির্দেশ দিয়েছিলেন যে সাধারণ নিরস্ত্র ছাত্রদের উপর গুলি করো, শ্রমিকদের উপর গুলি করো, বা অন্যান্য আন্দোলনকারীদের উপরে গুলি করো। এই গুলি করার নির্দেশদাতাদেরকে আপনারা ছেড়ে দিলেন, পিটিয়ে মারলেন পুলিশ সদস্যদেরকে, কিছু পুলিশ অফিসারদেরকে যারা হুকুমের গোলাম, এবং তাদের নিয়ে আপনারা কথা বলছেন না, তাদের স্বীকৃতি দিচ্ছেন না, তাদেরকে ভিলেন বানিয়ে দিলেন। এটা কি ঠিক করলেন? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করুন তো। বিবেকের কাছে কি আপনারা কখনোই প্রশ্ন করেন না তো? বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের উপরে যে নির্যাতন নিপীড়নটা চালালেন এবং সেইভাবে প্রহসন করলেন যে তাদের উপর কেউ হামলা করে নাই, হামলা এমনি এমনি হয়ে গেছে, তারা আওয়ামী লীগ, তারা সংখ্যালঘু না, তারা আওয়ামী লীগের কাছ থেকে সুবিধাভোগী, এগুলো কি কোনোভাবে জাস্টিফাইড? ছাত্রলীগের রাজনীতি যারা করতেন, আওয়ামী লীগের রাজনীতি যারা করতেন, তাদের উপরে মানে বীভৎস আচরণ আপনারা করেছেন। বীভৎস কেন করছে? আচরণের মধ্যে তাদের বাড়িঘর লুটপাট, তাদের উপরে নির্যাতন, তাদের পিটিয়ে মারা, সব কিছুর বৈধতা দিলেন। আবার বলছেন শেখ হাসিনা সরকার খারাপ। এই জামাতে ইসলাম 1971-এ গণহত্যা কিভাবে চালিয়েছিল, এটা কি আমরা দেখি নাই? দেখেছি তো। এবং রাজনৈতিকভাবে জামাতে ইসলামের সাথে আওয়ামী লীগের কী সম্পর্ক, তাদের মধ্যে দমন পীড়ন, সব কিছুই আমরা দেখেছি। এই অতীতের কোনো কিছুই কি আপনাদের আচরণকে ছাড়িয়ে গেছে? ইউনূস সরকার ক্ষমতা নেওয়ার পরে মব লিঞ্চিং যেটা আছে, মব জাস্টিস আমরা অনেকেই বলি, গণপিটুনি বলি, আবার বলি তৌহিদি জনতাদের সুরসুরি, তাদের চাহিদা, তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হচ্ছে মানুষকে পিটিয়ে মারা। মোহাম্মদ ইউনূস যখন দেশে ফিরে দেখলেন যে সর্বস্তরের মানুষজন আওয়ামী লীগ হিন্দু ধর্মাবলম্বীদের উপরে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, এবং সেই নির্যাতন নিপীড়ন, সেই অন্যায়কে মোহাম্মদ ইউনূস বলছেন দেশের মানুষ স্বাধীনতা উপভোগ করছেন। এই সময় এসেও মোহাম্মদ ইউনূসকে যখন প্রশ্ন করা হয় ধানমন্ডির 32 নম্বরের বাড়ি পুড়িয়ে দেওয়া, বঙ্গবন্ধু সহ অন্যান্য মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য ভেঙে ফেলা কেন হয়েছে, তিনি উঠে বলেন আপনি কি শহীদদের দেখেন না? আপনি কেন ওগুলো নিয়ে কথা বলছেন? আমরা রিসেট বাটন প্রেস করেছি, সব কিছু ডিলিট হয়ে গেছে, সব কিছু মুছে গেছে, এবং এটাই স্বাধীনতার নমুনা ইউনূস। এবার আসি এই যে ভাঙচুর, ভাস্কর্য ভাঙচুর এবং যা কিছু আমরা মৌলবাদের উত্থান দেখলাম, এখানে অনেকগুলো গ্রুপকে নিয়ে কথা হয়। অনেকে হাসাহাসি করেন আফসোস লীগকে নিয়ে। কারা এই আফসোস লীগ? আবার আফসোস লীগ বা আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টদের হাসাহাসি করতে দেখি। কালিমার পতাকার নামের যে পতাকা দেখানো হচ্ছে, অর্থাৎ আল কায়েদার, আইসিসের পতাকা, সেই পতাকাকে দেখে 2-3টা পক্ষ খুশি। হিজবুত তাহরির, তারা ভয়ঙ্কর ইসলামিক ফ্যানাটিক যে আদর্শ সেটাকে ধারণ করে, এবং তাদের একটি লিখিত ফর্ম আছে, তারা কিভাবে চায়, কি চায়, যেমন সন্ত্রাসী হামাসের আছে। এবং সেই হিজবুত তাহরিরকে নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলেছেন। এখন তাদের উপস্থিতি দেখে 2 পক্ষ খুশি। এক পক্ষ হিজবুত তাহরির, দ্বিতীয় পক্ষ হচ্ছে আওয়ামী লীগের সমর্থকরা। তারা হাসছেন, দেখো দেখো হিজবুত তাহরিরের পতাকা, দেখো দেখো আমরা কত ভালো ছিলাম। আপনারা কি আদৌ ভালো ছিলেন? আওয়ামী লীগের শাসন কি ঠিক ছিল? এই হিজবুত তাহরিরের যে সদস্যগণ বা এই জামাত শিবিরের যে ছাত্রছাত্রীরা, যাদের আপনারা এখন দেখতে পাচ্ছেন কারণ তারা প্রকাশ্যে এসেছে, তারা নিজে থেকেই তাদের এই আইডেন্টিটি প্রকাশ করছে, এরা কি ডিম থেকে টুক করে ফুটেই রাস্তায় নেমে গেছে? আইসিসের পতাকা এখন তারা বহন করছে। এগুলোকে তো আওয়ামী লীগের আমলেই জন্মেছে, এরা আওয়ামী লীগের আমলেই বেড়ে উঠেছে, এরা আওয়ামী লীগের আমলেই বড় হয়েছে। বরং আমরা দেখতে পাই এই হিজবুত তাহরিরের জঙ্গিদেরকে আওয়ামী লীগের বিশেষ সুপারিশে ছেড়ে দেওয়া হয়েছে। শেখ হাসিনা
বড়ভাবে বলতেন, মানে বড় গলায় বলতেন, কি বলতেন যে আমরা জঙ্গিবাদ দমন করেছি, আমরা সংখ্যালঘুদের নিরাপত্তা দিয়েছি, আমরা দেশ বিরোধী জামাত শিবিরকে আমরা নিশ্চিহ্ন করে ফেলেছি। আমরা দেখলাম পুরো কথাটাই শুভঙ্করের ফাঁকি। সবাই ফুলে ফেপে বড় হয়েছেন। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতিকে দেখতে পাচ্ছি, যিনি কিনা অতীতে আওয়ামী লীগ করেছেন, ছাত্রলীগের রাজনীতি করেছেন। কে এই ব্যক্তিদের কাছ থেকে টাকা পয়সার বিনিময়ে পদ পদবি দিয়েছেন? ছাত্রলীগের পদ পদবি কীভাবে বিক্রি করা হয়েছে? এমনকি এই যে এমপি, গতবার ইলেকশনে, সো কল্ড ইলেকশনে যে এমপির পদ 30 কোটি 50 কোটি টাকা বিক্রি করা হয়েছিল, এগুলো কি আমরা জানি না? বাংলাদেশে কে জানেন না? ভোট যে দেওয়া যায় না, এটা বাংলাদেশে কে জানতেন না? বাংলাদেশে জামাত শিবির আছে, জঙ্গিরা আছে, এটা কে না জানতেন? কেন আব্বাসির মতো সন্ত্রাসী বা হেফাজত, যাদেরকে দুধ কলা দিয়ে আসলে সাপকে বলা হয়, যদিও দুধ কলা সাপ খায় না, কিন্তু উদাহরণ দেওয়া হয় যে সাপ পেলে পুষে বড় করা, তারপর ছোবল খাওয়ার পর এই যে উদাহরণটা, সাপ যদিও অকারণে কাউকে ছোবল মারে না, কিন্তু জামাত শিবির কী করে, হিজবুত তাহরির কী করতে পারে, বা অন্যান্য জঙ্গিরা কী করতে পারে, হেফাজত কী করতে পারে, মামুনুল হক কী করতে পারে, এগুলো কি আমরা জানতাম না? জানতাম তো। আওয়ামী লীগ তাদেরকে বন্ধু বানিয়েছে, আওয়ামী লীগ তাদের কোলে নিয়েছে, তাদের দুধ কলা খাইয়েছে। যখন ছোবল মেরেছে তখন বলছে তোমরা প্রগতিশীলরা দায়ী, তোমরা আমাদের নেত্রীকে ক্ষমতাচ্যুত করেছো। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত কি আমরা করেছি নাকি এই শিবির করেছে? শেখ হাসিনা নিজের ক্ষমতাচ্যুত হয়েছেন। তিনি যে ধরনের সিদ্ধান্ত নিয়েছেন, এগুলো কি সিদ্ধান্তের মধ্যে পড়ে? এবং আফসোস লীগ এবং আওয়ামী লীগ, ছাত্রলীগের যে ভাই বন্ধুরা, আপনারা যে পতন হওয়ার আগে আগে বলতেন আপনারা বঙ্গবন্ধুর কন্যাকে চেনেন না, আপনারা কি চিনতেন বঙ্গবন্ধুর কন্যাকে? শেখ হাসিনা তো আপনাকে, আমি যদি আওয়ামী লীগের একজন কর্মী সমর্থকদের জায়গা দাঁড়িয়ে কয়েকটি কথা বলি তাহলে বুঝতে পারবেন। শেখ হাসিনা আপনাদেরকে অনেক সময় বাঁচিয়েছেন, অনেকভাবে বাঁচিয়েছেন। ছাত্রলীগের ছেলেপেলেরা আকাম কুকাম করার পরেও তিনি সোনার ছেলে বলে আপনাদেরকে বাঁচানোর চেষ্টা করেছেন। আপনারা শেখ হাসিনাকে কী দিয়েছেন? শেখ হাসিনা তো এই হেফাজতের আন্দোলন থামিয়েছেন, থামাননি যে এমন না। সেই 5ই মের ঘটনা আমরা তো জানি তিনি কিভাবে ডিল করেছেন, আরও অনেক ঘটনার উদাহরণ দিতে পারবো, ডিল করেছেন। আপনারা শেখ হাসিনাকে কী দিয়েছেন? ও মা, তিনি আপনাদের মা, তাই না? মানে ছোটোবেলায় আমাদের যেরকম মা বাবারা আগলে রাখেন সব কিছু থেকে, শেখ হাসিনা বারবার আপনাদেরকে আগলে রাখবেন, আর আপনারা বসে বসে চাঁদাবাজি করবেন, তাই না? এই ছাত্রদের আন্দোলনে আপনারা মারতে গেছেন কেন? নিরীহ ছাত্রদের উপরে আপনারা হেলমেট লাঠিসোঁটা নিয়ে ঝাঁপাই পড়ছেন কেন? বন্দুক নিয়ে ঝাঁপাই পড়ছেন কেন? তাদের সাথে আলোচনা করেন নাই কেন? শেখ হাসিনাকে যে বলেন নাই কেন যে প্রিয় নেত্রী, আমরাও ছাত্র, তারাও ছাত্র, আমরাও ছাত্রী, তারাও ছাত্রী, তাদের অধিকার আছে, তাদের এই অধিকারগুলো মেনে নেন, তাদের এই দাবিগুলো মানেন? বা আপনারা তাদের সাথে বসেন নাই কেন? পিটাইতে গেছেন, ভাতের হোটেলে নিয়ে গেছেন এবং বুঝে নিছেন না শেখ হাসিনা একটা কিছু করবে। এটা কি মামার বাড়ির আবদার? শেখ হাসিনা আপনাদের যথেষ্ট ডিফেন্ড, মানে আপনাদের বাঁচানোর চেষ্টা করছেন। আপনারা শেখ হাসিনার পাশে ছিলেন না, কোনো এমপি মন্ত্রী, কোনো হরিদাস পাল ছিল না, কারণ তারা মনেই করে নিয়েছে শেখ হাসিনা একটা সুপ্রিম পাওয়ারের কিছু একটা বাঁচাইয়ে ফেলবে। তো আপনারা তো শেখ হাসিনার ডুবাইছেন, আবার ফল চান কেন? এবং এই যে সাইবার যোদ্ধা তৈরি করছেন না আওয়ামী লীগের বিভিন্ন উইং, লাখ লাখ সাইবার যোদ্ধারা কই? আপনাদের মধ্যে ঘাপটি মেরে থাকা জামাত শিবিরের এসপিদের আমি পরিচয় করে দেই নাই, রাজীব ফারহানের কথা আমি বলি নাই রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে কিভাবে জঙ্গিবাদকে সে লালন পালন করাচ্ছে, সে জঙ্গিদেরকে ফিড করাচ্ছে। আমি তো বলেছিলাম আমি তো একজন সাধারণ লোক, বাদ দেন বাংলাদেশের একজন তুচ্ছ নাগরিক। আপনারা কি টের পান নাই? অন্যান্য আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট যারা আওয়ামী লীগের আমলেই বিভিন্ন দেশে যে আশ্রয় নিছেন, আবার নির্লজ্জের মতো আওয়ামী লীগকে ডিফেন্ড করে যান, ভাই আপনারা যদি এই নির্লজ্জতা না দেখাইতেন, আওয়ামী লীগের দোষ ত্রুটি, আওয়ামী লীগের সমালোচক হইতেন, তাহলে এটা একটা ফলাফল পাইতেন। আপনারা তো সবাই জিয়াপা এই কান্নাকাটি আর এই তেল মারার ফল তো আপনারা দেখছেন। এখন এসে দোষ দিতেছেন এই অমুকরা তমুকরা সরকারের পতন ঘটাই ফেলছে, সরকারের নামায় ফেলছে। আপনারা এই দেশের বুদ্ধিজীবীদেরকে আপনাদের নেত্রী কি বলছে, কিতাবি পীড়িত করছেন শফির সাথে, এবং এই দেশের প্রগতিশীলদের কিতাবি বলে অপমান করছেন, তাদের সাথে দেখা করেন নাই, তাদের কোনো প্রকার মতামত নেওয়ার চেষ্টা করেন, এমনকি 14 দলেরই তো মতামত আপনারা নেন নাই। এবং জামাত শিবিরের কাছে অল্প সংখ্যক মানুষের কাছে ধরাটা খাওয়ার পরে এখন আপনাদের হুঁশ ফিরছে, দোষ দিতেছেন আমাদেরকে। প্রগতিশীলদের দেশ ছাড়া করছে কে? এই আওয়ামী লীগ। জামাত শিবিরের সাথে মিলে হাতে মিলে প্রগতিশীলদের পাসপোর্ট কেড়ে নেওয়া, তাদের পরিবারের সদস্যদের নিয়ে গুম করে রাখা, এগুলো কে করছে? আওয়ামী লীগ করছে। আবার ফলাফল চান। প্রগতিশীলরা কি আওয়ামী লীগের দালালদের মতো নির্লজ্জ নাকি?
তথাকথিত এই আওয়ামী অ্যাক্টিভিস্টদের মতো নির্লজ্জ নাকি? তারা দেশ থেকে চলে যাবে, নির্যাতিত হবে, আবার সে আপা আপা করবে। নো, আপনাদের মেরুদণ্ড থাকতে না পারে, আপনাদের শিরদাঁড়া সোজা না থাকতে পারে। কিছু মানুষের যে শিরদাঁড়া সোজা, এটা একটু মেনে নেন এবং আপনাদের ভুল ত্রুটি স্বীকার করেন, তারপরে পলিটিক্যাল সিদ্ধান্তগুলো নেন। জোর জবরদস্তি, দাম্ভিকতা, কি অহংকার ক্ষমতার! কোথায় গেল আপনাদের অহংকার? আপনাদের এই যে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙে, মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য ভাঙে, ওইটা আমাদেরও গায়ে লাগে। বঙ্গবন্ধুর ভাস্কর্য, বঙ্গবন্ধুর তো আপনারাই আপনাদের নিজস্ব ব্র্যান্ড বানিয়ে ফেলছেন, বঙ্গবন্ধু আপনাদের বানিয়ে ফেলছেন, জয় বাংলা স্লোগানটাকে ছিনতাই করছেন। আমাদের এই যে মহান মুক্তিযুদ্ধে সকল শ্রেণীর সকল পেশার মানুষজনের উপস্থিতি, সেইটাকে আপনারা রাখছিলেন? রাখেন নাই তো। আচ্ছা, ভাস্কর্য ভাঙা তো শেখ হাসিনাই শিখাইছেন। হ্যাঁ, দোলাই পারে বঙ্গবন্ধুর ভাস্কর্য চীন থেকে বানিয়ে আনছেন, এটা কি বসানোর হ্যাডাম দেখাইছেন? হ্যাঁ, হেফাজত ইসলামের নেতা মামুনুল হক বলছে বুড়িগঙ্গায় ফেলাইয়া দেবে। চরমনাই পীর, দাঁত ভাঙা সেই পীর, যখন বলছে বুড়িগঙ্গায় ফেলাইয়া দেবে, আপনারা ভয় পাইছেন। এর আগের ঘটনা মনে করেন, সুপ্রিম কোর্টের সামনে যে দেবী থেমিসের ভাস্কর্য, সেটাকে শেখ হাসিনা কি বলছিলেন? তিনি নিজেই বলছেন এটা কুৎসিত, এটা তার ভাল লাগে নাই। তার ভাল লাগে নাই থেমিসের গায়ে কেন শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে। আবার তার ভাল লাগে বঙ্গবন্ধু যখন এই যে মুজিব কোট, এটা যে আমাদের দেশীয় কাপড় না, তিনি যে যখন এই যে মানে এটা জওহরলাল নেহেরু কোট বলবো, যাইব, আমি সেভাবে বলছি না বঙ্গবন্ধুর ব্যাপারে, কিন্তু বঙ্গবন্ধুর গায়ের কাপড় চোপড় কি আমাদের দেশীয় কাপড় নাকি? সেটা শেখ হাসিনা খুব ভালো লাগে। থেমিসের গায়ে শাড়ি পরানো, এটা ওনার খুব খারাপ লাগছে। ওই অজুহাতে হেফাজতি জামাতিদের খুশি করার জন্য তিনি কি করছিলেন, যে না, এইটা আমাদের কালচারের মধ্যে না, এইটা আমাদের কৃষ্টির মধ্যে না, তাই এটা অ্যালাউ করা যাবে না। ফলাফল পাইছেন না? বাংলাদেশে কোথাও বঙ্গবন্ধুর কোনো ভাস্কর্য নাই। ভাস্কর্য পাবেন কোথায়? এই আওয়ামী লীগের দালালেরা। আপনারা যান, এখন তো যাইতেও পারবেন না, ভারত তো ভিসাও বাতিল করে দিচ্ছে বাংলাদেশিদের ক্ষেত্রে, দিচ্ছে না নতুন করে ভিসা। তো আপনারা ওই শিয়ালদা স্টেশনে, কলকাতার শিয়ালদা স্টেশনে গেলে দেখবেন বঙ্গবন্ধুর একটা বড় ভাস্কর্য আছে, পাশাপাশিভাবে গান্ধীজিরও একটা ভাস্কর্য আছে, এবং ওই ভাস্কর্যটা বোধহয় এখন সবচেয়ে বড় ভাস্কর্য বঙ্গবন্ধুর অবশিষ্ট। ওইভাবেই দেখতে হবে। বঙ্গবন্ধুর মাজারে যে পূজা দিয়ে আসেন না, হ্যাঁ, বঙ্গবন্ধুর মাজারে যে বিভিন্ন খাবার দাবার দিয়ে আসেন না, এখন যান, বঙ্গবন্ধুর মাজার এখন শিয়ালদা স্টেশনের সামনে সেই একটাই আছে। আরও অন্যান্য জায়গায় ভারতে বোধহয় বঙ্গবন্ধুর ভাস্কর্য নিরাপদ আছে। এগুলো আপনারা করেছেন, এখন আপনারা সেই দায় নেন না কেন? হ্যাঁ, আমাদের এই সাধারণ প্রশ্নগুলোর উত্তর আসলে ইউনূসের যে আচরণ দেখি আমি একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে, এবং আমার দর্শক বন্ধুরা যারা দেখছেন তারাও নিশ্চয়ই মন্তব্য করবেন। আমি জানি বাংলাদেশের ভিন্ন ধর্মের মানুষজন আমাকে ভালোবাসেন, নিঃশর্তভাবে ভালোবাসেন। এই ভালোবাসা আমি অর্জন করছি, কেউ এসে দেন নাই। আমি চেষ্টা করছি, আমি আমার মতো বিতাড়িত, আমার মতো নির্যাতিত মানুষের সাথে যা অন্যায় হচ্ছে সেগুলোর প্রতিবাদ করা। আওয়ামী লীগের নেতাকর্মীরা, আপনারা কি সেই বিষয়ে কথা বলছিলেন? আপনারা তো বলেন যে আপনাদের দলটা হচ্ছে অসাম্প্রদায়িক একটি দল, আপনাদের চেতনার কথা বলেন, অনেক কত কথার ফুলঝুরি। আপনারা কি কখনো পাশে দাঁড়িয়েছিলেন? না। আপনাদের আমলে বাহার, সেই কুমিল্লার নানুর দিঘির পাড়ের কথা আমরা ভুলি নাই, বাহার এই ধরনের ক্রাইম করেছে, হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব পণ্ড করেছে। এই যে এখন শারদীয় উৎসব, এটা তারা ঠিকমতো পালন করতে পারবেন কিনা জানি না, কিন্তু এগুলোর উৎপত্তি তো আপনারা করেছেন এবং আপনারা সেই দায়গুলো নিচ্ছেন না, যেটা দুঃখজনক। ইউনূস যেভাবে বেফাস কথাবার্তা তিনি বলছেন, তাতে তার চেয়ার কতটা থাকে আমি জানি না। আমি কোনো ইতিবাচক বিষয় দেখতে পাচ্ছি না। এইবার হচ্ছে দেশ যদি ডুবে যাচ্ছে এই মোল্লা মুন্সি জঙ্গিদের কারণে, এই দায়ভার সকলের, এই দেশের সকলের, বিশেষ করে আওয়ামী লীগের। গত 15 বছর যেহেতু তারা ক্ষমতায় ছিল, তারা এই সন্ত্রাসীদের বেড়ে উঠতে দিয়েছে। আর তারা জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে নাই। তাদের তো অধিকার আছে বলে আমি মনে করি না, যতক্ষণ না তারা মহান মুক্তিযুদ্ধে তাদের যে ভয়াবহ অবস্থান ছিল, গণহত্যার ক্ষেত্রে তারা যে দোষর ছিল, তারা সরাসরিভাবে গণহত্যা চালিয়েছে তাদের জামাতের নেতাকর্মীরা, সেই বিষয়ে অপরাধ স্বীকার না করা পর্যন্ত তো আমি তাদের কোনোভাবেই এই দেশে রাজনীতি করতে পারবে বলে আমি মনে করি না। পাকিস্তানের সাথে সুসম্পর্ক দরকার, যতক্ষণ না তারা রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চেয়েছে আমাদের কাছে, ততক্ষণ তাদের সাথে সুসম্পর্ক হবে না। পাকিস্তানের বিভিন্ন নাগরিক আছেন যারা আসলে, আমি দেখেছি অনেকের কথাবার্তা, তারা প্রগতিশীল, তারা স্বীকার করেন বাংলাদেশের সাথে অন্যায় করা হয়েছে। তো সে সকল মানুষদের সাথে আমাদের বন্ধুত্ব হতে পারে, রাষ্ট্র পাকিস্তানের সাথে বন্ধুত্ব হতে পারে না। শিবিরের মধ্যে আসলে তো এই রাজনীতির মধ্যে ঢুকে যাওয়া, আমি তো একটা সময় রাজনৈতিক একটা আদর্শের সাথে ছিলাম, একটা জিনিস বিশ্বাস করেছি, একটা ধর্মকে বিশ্বাস করেছি। এখন তো আমি সেটাকে কখনোই, এটা তো আমার ভুল নয়, আমার বেড়ে ওঠার একটা অংশ। সেক্ষেত্রে যদি কেউ শিবির করেন এবং তিনি যদি তার
ভুল বুঝতে পারেন, তার সাথে নিশ্চয়ই আমার কথা হতে পারে, বন্ধুত্ব হতে পারে, কিন্তু আপনি গণহত্যাকে জাস্টিফাই করবেন বিভিন্ন দিয়া অজুহাত দিয়া এবং আপনি রাজনীতি করবেন না, এ অসম্ভব। বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের রক্তের উপর দাঁড়িয়ে এটা হতেই পারে না। সেটা অবিভক্ত ভারত যদি থাকে বা ভারত ভাগ হওয়ার পরে পাকিস্তান এবং ভারতের দুটো আলাদা দেশ, পশ্চিম পূর্ব পাকিস্তান, সেই রাজনীতি আপনি আমার সাথে এসে আলাপ পাইলেন, সেটা হয়তো বিবেচনা করবো। কিন্তু স্বাধীন বাংলাদেশে জামাত শিবিরের মতো সন্ত্রাসীরা এইখানে এসে তারা রাজনীতি করবে, হিজবুত তাহরির এসে পতাকা দেখাইয়া বুঝিয়ে দেবে যে তারা একটা বিশাল কিছু, এই দেশটা মগের মুল্লুক হয়ে যায় না। মগের মুল্লুক বলতে আপনারা কি বোঝেন জানি না, রাজাকারের মুল্লুক বলতে কি বোঝেন সেটা নিশ্চয়ই অনেকটাই বোঝা যায়। তো এইটা ইসলামিস্টদের হয়ে যাবে, এইটা মানে কোনোভাবেই বাংলাদেশের মানুষ হতে দেবে না, আমি মনে করি না। আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, আমার যতটুকু ক্ষমতা আছে আমি এই অন্যায়ের প্রতিবাদ করে যাব। আপনারা এই দেশটাকে আপনি সিরিয়া বানায় ফেলবেন, আপনি ফিলিস্তিন বানায় ফেলবেন, আপনি এইটাকে আফ্রিকার বিভিন্ন আল কায়দার নিয়ন্ত্রণে থাকা, সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে থাকা স্টেট বানিয়ে ফেলবেন, অসম্ভব। এই যে দেখেন, উদাহরণ দিয়ে পাকিস্তানে গেছে, আপনি চেনেন, আপনারা অনেকেই চেনেন জাকির নায়েককে, বিতর্কিত ইসলামিক বক্তা, যে কিনা মুসলমানদের জন্য দান করা টাকা পয়সা পাচার করে পালাই গেছে ভারত থেকে। সে যাইয়া আরবের বিভিন্ন জায়গায় বিতর্কিত হয়েছে, সৌদি আরবে তার স্থান হয় নাই, সে মালয়েশিয়াতে আছে, সেইখানেও তাকে নিষিদ্ধ করা হয়েছে, সভা সেমিনার করতে পারে না। 1992 সালের পর বোধহয় এই 2024 সালে তিনি গেছেন কোথায়, পাকিস্তান সফরে, এই 2 দিন আগের ঘটনা। ওইখানে যাই উনি কী করলেন, উনি এতিমদেরকে অবজ্ঞায় শুধু করলেন না, অপমান শুধু করলেন না, তাদেরকে পুরো মানে এতিমদের নিয়ে কাজ করেন এমন একটি সংগঠনের কয়েকজন ব্যক্তি তাদের ওই এতিমদেরকে নিজেদের সন্তান হিসেবে হাত ধরে আনতে চেয়েছেন। ছোট ছোট বাচ্চা, জাকির নায়েক খেপে গেছে। এতিমদেরকে সন্তান বলা যাবে না। আপনি ধর্মের কথা অনেক কিছু বলবেন, আমি জায়েদ মোহাম্মদ টানতে চাই না, এগুলো টানলে আপনারাই অপমানিত হবেন। আপনারা বোধহয় চানও, আপনাদের এই উগ্র ধর্ম বিশ্বাস আপনাদের আসলে ওইখানেই নিয়ে যেতে চায়। মানে জায়েদের স্ত্রী জয়নবকে বিয়ে করতে হবে বা এইসব হাদিস কোরআন টানলে, আমি একটুকে যেটা বলতেছিলাম, আপনারা অপমানিত হবেন, আমি টানতেছি না। আপনি সাধারণ জ্ঞান থেকে চিন্তা করেন তো, একটা শিশু জন্মের পরে এতিম হয়ে গেল, তার বাবা মা মারা গেল, সেই শিশুটিকে আপনি আপনার সন্তান হিসাবে বড় করলে পৃথিবীর কোন ধর্ম ধ্বংস হয়ে যায় আমাকে একটু বোঝান তো। পৃথিবীর কোন ধর্ম বলতে পারে যে এটা করা যাবে না? সন্ত্রাসের ধর্ম, জনবিচ্ছিন্ন ধর্ম ছাড়া আর কে বলতে পারে? এইটার মধ্যে এই মহান কাজের জন্য তো আপনাকে ধার্মিক হওয়ার প্রয়োজন নাই। একজন ডাকাত পর্যন্ত একটা শিশুকে অ্যাডপ্ট করতে পারে। একটা চোরেরও ওই ধর্মটা আছে যে আমি চুরি করতেছি, অন্যায় করতেছি, কিন্তু আমার সন্তানদের মুখে অন্ন দিতে হবে। তাহলে একটা শিশু যখন বাবা মাকে হারালো, তার দায়িত্ব নেওয়াটা অপরাধ কি করে হয়? আপনার কিতাবের গুল্লি মারি আমি, আপনি এই কিতাব ওই কিতাব দেখাই দেবেন, দূর মিয়া, নিজের বিবেকের চেয়ে আর বড় কি কিতাব আছে? হ্যাঁ, এই বাংলাদেশে অনেক মানুষ আছেন যাদের সন্তান নাই, তারা যদি অন্য এতিম শিশুদের দায়িত্ব নেয়, এর চেয়ে মহৎ কাজ আর কি হইতে পারে? একটা প্রাণীর আপনি দায়িত্ব নেন, আপনি একটা বিড়াল ছানা অ্যাডপ্ট করে দেখেন তো। আসলে তো আমরা এই প্র্যাকটিসটা করি না। কয়েকদিন আগে আওয়ামী লীগের কিছু অ্যাক্টিভিস্টরা গুজব ছড়াইলেন বিদেশি একটি ভিডিওকে মধ্যরাতে যে ছাত্রলীগকে কুপায়ে মারা হচ্ছে, এবং সেই ভিডিও দেখে আবার অনেকে কান্নাকাটি করলেন, আরে কি নির্মমভাবে একটা মানুষকে হত্যা করা হয়, হত্যা করা যেতে পারে। আবার দুর্বল চিত্তের মানুষ ভিডিওটা দেখবেন, আরে ভাই আপনি তো প্রতি বছর কোরবানিতে বলিতে এইভাবে প্রাণী মারতেছেন, তখন আপনার বুক কাঁপে না? ওইটা প্রাণ না। আচ্ছা, আপনারটা প্রাণ, আপনি মানুষ, আপনারটা প্রাণ। আপনারা এসে আবার যদি ভিন গ্রহের কোনো প্রাণী এসা এই একই কাজ করে, তখন আপনার মানবতা জায়গায় ওঠে। যাই হোক, আমরা আসলে জায়গায় জায়গায় নিষ্ঠুর, জায়গায় জায়গায় আমাদের মানবতা উতলে ওঠে। এই যে শিশুদেরকে আপনি বলছেন অ্যাডপ্ট করবেন না, বাংলাদেশে অসংখ্য মানুষ আছেন যাদের সন্তান নাই, তাদের মধ্যে এই শিশুটি বড় হইলে সে একটা পরিবার পেল এবং উভয় পক্ষ আনন্দিত হলো। একটা প্রাণকে বাঁচানো, একটা বিড়ালকে বাসায় নিয়ে এসে আপনি খাবার দিলেন, আপনার সাথে সে থাকলো, সন্তানের মতো বড় করলেন, তাহলে না বুঝবেন সন্তান কি জিনিস। একটা কুকুরছানাকে আপনি দায়িত্ব নিলেন আজীবনের, কতদিনের, 12 বছরের দায়িত্বটা নিলে না বুঝবেন। যারা নিছেন তারা জানেন যে আসলে একটা প্রাণের সাথে কতটা মানুষের বা অন্য প্রাণের সম্পর্ক হতে পারে। একজন সন্তান, তার বাবা মা মারা গেছে, তার দায়টা কোথায় রে ভাই? আপনি মুসলমান হয়ে জন্মাইছেন, আপনার দায়টা কোথায়? আপনি হিন্দু হয়ে জন্মাইছেন, ভাই আপনার দায়টা কোথায়? আজকে আপনারা সামাজিক যোগাযোগের মাধ্যমে
একটা ছবি দেখায় করতেছেন যে এই ছবির ছাতা হাতে নেওয়া ব্যক্তি একজন হিন্দু ধর্মাবলম্বী, তার টাইটেল আমি তার নাম জানি, আমি তার প্রতি শ্রদ্ধাও জানাই, আমি নিরাপত্তার কারণে এই নামটা এখানে দিচ্ছি না। আমরা সম্প্রীতির এক পক্ষের নমুনা দেখছি কেন? ছাতা হাতে নিয়ে একজন হিন্দু ধর্মাবলম্বী আর একজন বয়োজ্যেষ্ঠ মুসলমানকে নামাজ পড়া সাহায্য করবেন কেন? মুসলমানদের পক্ষ থেকে হিন্দু ধর্মাবলম্বীদের ব্যাপারে এইভাবে উদার হওয়ার উদাহরণ নাই কেন? নাই তো। একপাক্ষিক সম্প্রীতি আশা করলে হবে? আপনি যখন ইসলামিক এই নেতাদেরকে বাহাবা দেবেন, তখন আপনার এইটাও শুনে নিতে হবে আপনি এতিম বাচ্চাদের দায়িত্ব নিতে পারবেন না। উগ্র যত মতামত সেটা আপনাকে শিখতে হবে। জুলাইয়ের আন্দোলন নিয়ে আপনারা এত বিপ্লব করেন, অথচ এই দেশের মোল্লা মুন্সিরা সবাই হাসিনার পক্ষে ছিল। এমনকি আপনারা বিভিন্ন দুর্নীতিবাজদের কথা বলছেন, এস আলম গ্রুপ, সামিট গ্রুপ। আরে ভাই, এস আলম গ্রুপের পৃষ্ঠপোষক তো আপনাদের আহমদুল্লাহ। দেখেন তার স্ট্যাটাস দেখেন। আহমদুল্লাহ এই দুর্নীতিবাজ বিভিন্ন কোম্পানিদের কাছ থেকে সরাসরি বেনিফিটেড, সে কি জানতো না? জানতো, ভালো করে জানতো। তার দরকার টাকা। আমাদের এই দেশের মসজিদ মাদ্রাসার যারা ইমাম আছে, হ্যাঁ, এবং মসজিদ মাদ্রাসার মানে মাদ্রাসার যারা শিক্ষক রয়েছেন, তারা দালালি করেছে কার? আপনি আপনার এলাকায় চিন্তা করেন তো, মনে করে দেখেন তো, আপনার এলাকার কেন্দ্রীয় মসজিদের ইমাম ওই এলাকার এমপির, মেয়রের, চেয়ারম্যানের কিভাবে দালালি করেছেন? শুধু কেন্দ্রীয় মসজিদ কেন, প্রত্যেকটা মসজিদে দেখেন মসজিদ কমিটির সভাপতি এবং নীতি নির্ধারক এলাকার ক্ষমতাবানদের দালালি করেছে। কারণ আপনারা মসজিদ মাদ্রাসায় এমন মানুষদের তৈরি করতেছেন যাদের আসলে এই চাটুকারিতা ছাড়া, ভিক্ষা ছাড়া জীবন ধারণ করা সম্ভব না। মাদ্রাসার শিক্ষার্থীদের শিক্ষার যে মান সেটা উন্নয়ন করার কথা বললে আপনারা মনে করেন ইসলামের বিরুদ্ধে আমরা বলতেছি। আমরা তো এই ভিকটিমদের মুক্তির জন্য কথা বলতেছি। ভাই, আপনি মাদ্রাসায় কারিগরি শিক্ষা ব্যবস্থা ঢুকান, তাদেরকে ইসলাম বিক্রি করে যেন খাইতে না হয়, তাদেরকে যেন বড় হওয়ার পরে একটা মসজিদের ইমাম বা একটা মাদ্রাসার শিক্ষক হওয়ার পরে ওই এলাকার এমপি মন্ত্রীদের দালালি করতে না হয়, তারা যেন এই সমাজে আপনার আমার মতো কর্ম করে খেতে পারেন, সেজন্য তাদের স্বাবলম্বী করেন। ভাই, করতেছেন না তো। গন্ডায় গন্ডায় মাদ্রাসা, লাখ লাখ মাদ্রাসার শিক্ষার্থী, এবং আশা করতেছেন তারা বিপ্লবে বিক্ষোভে থাকবে। তাদের তো মেরুদণ্ড নাই, ভাঙিয়ে দিতেছে তো আমরা। ভাই, আহমদুল্লাহ তাদের দালালি করতেছে। এখন এসে আপনি একজন দালালের কথায় আপনি দেশ পরিচালনা করার চেষ্টা করতেছেন। আপনি হিসেব করে দেখেন, এই গণজাগরণ মঞ্চে আওয়ামী লীগ নাস্তিকদেরকে প্রথমে কুরবানি দিছে। আমি একজন বাংলাদেশের নাগরিক, আমার ধর্মীয় বিশ্বাস হইতে পারে, মুসলমান হইতে পারে, হিন্দু হইতে পারে, আমি ধর্মে অবিশ্বাসী। এইটার সাথে তো আমার আদর্শিক, আমার আন্দোলন, আমার দাবির কোনো সম্পর্ক নাই। আমি কি দাবি করব, আমার সেই দাবিটা যদি ন্যায্য হয় আপনি মানবেন কি মানবেন এটা আপনার দায়িত্ব। যেই আওয়ামী লীগের লোকজনরা বঙ্গবন্ধুকে এত বিক্রি করে, তারা বলে বঙ্গবন্ধুর আদর্শে তারা একদম, বঙ্গবন্ধু তার ভাষণে কি বলছেন, যদি কেউ ন্যায্য কথা বলে তাহলে যদি সংখ্যায় সে একজনও হয়, আমরা তার ন্যায্য কথাকে মেনে নেব। আওয়ামী লীগের নেতাকর্মীরা কি এটা বিশ্বাস করে? ইনফ্যাক্ট বঙ্গবন্ধুর ওই কথা জানে কিনা তারা, সেটা একটা বড় প্রশ্ন হইতে পারে। আওয়ামী লীগের লোকজন এসে বলল কি, হেফাজতের সাথে জামাতের সাথে সুর মিলিয়া নাস্তিকরা আমাদের সাথে নেই, নাস্তিকদের যদি তোমরা মারো কাটো আমরা দায়িত্ব নেব না। কারণ কি, তারা শাহবাগ আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল, তাদেরকে প্রথমেই কোরবানি দিল এই আওয়ামী লীগ। তাদেরকে দেশ থেকেই শুধু বিতাড়িত করলো না, সেই সাথে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট অমি পিয়াল, আজম খান, তাদের নাম বললে আমি তাদের আর নতুন করে লজ্জা দিতে চাই না। আর তাদের মধ্যে কতজনারই লজ্জা আছে সেটা একটা বড় প্রশ্ন, আমি সেটাও বলতে চাই না। তো এইরকম কোরবানি হইতে আমরা 2013 সালে আমরা তো অভ্যস্ত। আমরা 2024 সালে এসে দেখলাম অধ্যাপক কামরুল হাসান মামুন, কতজনের নাম বলবো, যতজন এই আন্দোলনের একদম ফ্রন্ট লাইনে ছিলেন, এই আন্দোলনের মোড় ঘুরাইছেন, তাদেরকে নাস্তিক, ইসলাম বিদ্বেষী ট্যাগ দিয়ে এই আহমদুল্লাহরা সরাই দিল। মানে প্রথম কুরবানি কিন্তু হইলেন এই আন্দোলনের যারা পথিকৃত। এখন এগুলো নিয়ে বলতে গেলে অনেক কথা, এগুলো বোঝার বা মানার বা বুঝতে চাওয়ার চেষ্টা কতজনের আছে সেটা আমি জানি না। মানে আমার মতো অধম কতজন আছেন সেটা একটা বড় প্রশ্ন। যাই হোক, আমার এই জিজ্ঞাসাগুলো, আমার এই জানতে চাওয়াগুলো সকল ধর্মের, সকল বর্ণের, সকল মতের মানুষ আশা করি একটু বিবেচনা দেখবেন এবং আপনাদের মতামত কমেন্টও জানাতে পারেন। এই বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হইতে পারে। আমার এত কথা, এত লম্বা ভিডিওর একটাই উদ্দেশ্য, আমরা কি এই তুচ্ছ বিষয় বা ক্ষুদ্র বিষয়ে নিয়ে এত মাতামাতি করার ফলে মূল জায়গা থেকে সরে যাচ্ছি না? আমার দেশে কি কালকে বোমা হামলা যদি আইএস করে বা সেই অতীতের ঘটনাগুলো মনে করেন না, 64 জেলায় বোমা হামলা,
হুমায়ুন আজাদের উপরে হামলাটা দেখেন না, তারপরে ব্লগারদের একের পর এক কিলিং, হোলি আর্টিজান, কতগুলোর উদাহরণ টানবো, সেগুলো আবার শুরু হলে আপনি উপকৃত হবেন? আমেরিকা যদি আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আসে, আপনি উপকৃত হবেন? কার কথায়, কার প্ররোচনায় আপনি বলতেছেন ভারতের 7 সিস্টার ভেঙে দেবে? এখন যে ভারত ভিসা বন্ধ করে দিল, আমার দেশের একজন মানুষ যে কিনা তার আসলে ঘুরতে যাওয়ার কোনো জায়গা নাই, ভারত এত চমৎকার একটা দেশ, সেই দেশে ঘুরতে যাবেন, সেই দেশে ব্যবসা বাণিজ্য রয়েছে, তারা যে ক্ষতিগ্রস্ত হইলেন। ওই যে বয়কট ফ্রান্সের কথা মনে আছে? শার্লি অ্যাবদোকে ফ্রান্সের আইনি কাঠামো অনুযায়ী ডিফেন্ড করা হয়েছে, সেক্ষেত্রে বয়কট ফ্রান্স। তাতে ফ্রান্সে অবস্থানরত আমাদের বাংলাদেশের নাগরিকরা যারা ওখানে আশ্রয় প্রার্থী বা তাদের কি ক্ষতি হচ্ছে সেটা জানার চেষ্টা করেছেন। ভারতের এই ভিসা নীতি কঠিন করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী আমাদের ইউনূসের সাথে দেখা করেন নাই জাতিসংঘের সমাবেশে। এগুলো কি বার্তা দিচ্ছে? মানে কোথায় ঝগড়া করতেছেন? আসলে কি বোঝেন আপনার কোনটা লাভ, কোনটা লস, কোনটা ভালো, কোনটা মন্দ? বুঝতেছেন না তো। আসলে জাতীয় স্বার্থ কি এটা তো বুঝতেছেন না। আজকে আলুর কেজি কত চলছে, ডিমের দাম কত, আমাদের খাদ্য বা আমাদের সরবরাহের ব্যাপারটা কতটুকু আছে, মজুদ কত আছে জানেন কি? খেয়াল করতেছেন না তো। দেশে প্রতিদিন যার যা খুশি, মানে যেমন খুশি তেমন মারো হইতেছে। দেশের মধ্যে কারুর এই আস্থাটুকু নাই যে কালকের দিনে তিনি নিরাপদ। তার সাথে কি হবে জানেন না। শিল্প সংস্কৃতির সাথে যুক্ত ব্যক্তিরা, তাদের সাথে কি হবে? ফরাদ মাজার কান্নাকাটি করতেছেন মাজার নিয়া, মাজার নিরাপদ থাকবে কিনা জানি না, কিছুই আমরা জানি না। তো জানিটা কি? জানার চেষ্টা করি কি? আমরা এই প্রশ্নগুলো একটু ভেবে দেখার চেষ্টা করবেন। আর আপনারা এরকম প্রশ্ন তৈরি করুন, জানার চেষ্টা করেন, তাহলেই না আমাদের এই কত সুন্দর আমাদের দেশে। ভাবেন, বুঝবেন না যারা আমরা দেশে নাই, তাদের এই জায়গায় আপনারা দাঁড়ালে বুঝতে পারতেন যে আপনারা সব কিছু রেখে কি হারাতে চলেছেন, কোথায় আপনারা গুরুত্ব দিচ্ছেন না, কি আপনারা নিজের হাতে ধ্বংস করছেন। অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য। যদি কোথাও অবদান রাখতে পারে আপনাদের মঙ্গলের জন্য, উন্নতির জন্য, নিশ্চয়ই পাশে থাকবো। কিন্তু আপনারা ভুল ভ্রান্তির মধ্যে থেকে একে অন্যের দিকে আঙুল তুলে, হ্যাঁ, নিজের আদর্শই শ্রেষ্ঠ, নিজেরটাই খুব বড়, নিজের মাথাটাই সবচেয়ে গোল, এইরকম যতদিন ভাবতে থাকবেন পেছাতে থাকবেন, এবং পেছালে যেতে হবে। আপনাদের সাথে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমাকে দুঃখ পেতে হবে, কষ্ট পেতে হবে। আমরা চলুন একটু ঘুরে দাঁড়াই। অনেক ধন্যবাদ।